এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ছেলেটার মুখ দেখলেই বুক ফেটে যায়। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। তাছাড়া উনি অবগত আদিত্য মেধাকে ভীষণ ভালোবাসে। মুখ চোরা স্বভাবের আদিত্য নিগুড়ো ভালোবাসা প্রকাশ করতেও পারে না ঠিক মতো। তবে তার ভালোবাসায় খাত নেই, আর না আছে স্বার্থের নির্মুখ। ছেলেটা শুধু অতি গোপনে ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, মেধার কষ্টে নিজেকে পোড়াতে জানে। উনি আর ভাবতে পারছেন না। চোখ জোড়া ঝাপসা হয়ে উঠছে ওনার। চোখের পানিতে রাস্তা দেখতে না পেয়ে সেখানেই বসে পড়লেন। মুখে আঁচল গুজে অঝরে কাঁদতে লাগলেন। সেই সঙ্গে একটা কথাই বারবার বলে যাচ্ছেন, মেধা, মা আমার ফিরে আয় মা, তোকে ছাড়া আমরা ভালো নেই, তোর আদিত্যও ভালো নেই রে, একটুও ভালো নেই। কথা ভেবে সেখানে বসে অশ্রু বিসর্জন দিতে থাকলেন। সহধর্মিনীর মনের কথা বুঝে আদিত্যের বাবার নেত্রে অশ্রু জমা হলো। মেধাকে উনি নিজের মেয়ের মতো দেখেন, খুব ভালোবাসেন। এখন অবধি উনি সীমা বেগমকে বলেননি একটা রাজকন্যার ভীষণ শখ ওনার, যে রাজকন্যা নেচে গিয়ে পুরো বাসা দাপিয়ে বেড়াবে। কত কি আবদার করবে ওনার কাছে, মন মতো জিনিস না পেলে নাক ফুলাবে, ঠোঁট উল্টে কেঁদে দিবে, আরও কত কি। আদিত্য আমান হয়ে সীমা বেগমের জটিল সমস্যার কারণে ওনাকে জরায়ু অপসারণ করতে হয়েছিল। ফলে চিরতরে মাতৃত্ব হারান সীমা বেগম। কথা শুনে যদি সীমা বেগম ভেঙে পড়েন, কষ্ট পান, তাই কখনো রাজকন্যার কথাও বলাও হয়নি। তবে ওনারই শখ পূরণ হয়েছে মেধার মাধ্যমে। মেধা এমন একটা মেয়ে, সবাই দেখে বলবে ভীষণ ভদ্র, তবে সে ভীষণ চঞ্চল দুষ্ট প্রকৃতির। আর ওর চঞ্চলতায় সবাইকে বাধ্য করে ভালোবাসতে। মেধা নিখোঁজ হওয়ার পর থেকে উনি নিজেও একদণ্ড বসে নেই, যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন খোঁজ নেওয়ার। বড় ছেলের মুখের হাসি ফিরিয়ে না দেওয়া অবধি উনি শান্তি পাচ্ছেন না। বাবা হয়ে উনি সহ্য করতে পারছেন না ছেলের মলিন মুখ, অশ্রু ভেজা টইটম্বুর চোখ। হঠাৎ ফোনে কল আসাতে ওনার এইসব ভাবনার ছেদ ঘটল। চোখ মুছে গলা পরিষ্কার করে উনি কথা বলতে বলতে দ্রুত প্রস্থান করল। আদিত্য সদ্য গোসল সেরে রুমে এসেছে, হাতে থাকা ভেজা তাওয়ালে দিয়ে মাথা মুছছে। ওর মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। তখন দরজায় নখ পড়াতে ভেতরে প্রবেশের অনুমতি দিল। সে অবগত আমান এসেছে। তখন আমান খুঁড়িয়ে হেঁটে রুমে প্রবেশ করলো। আদিত্য তাকে বসতে বলে নিজে গিয়ে কফি করে আনলো। ততক্ষণ আবান বসে গেম খেলায় মনোযোগী হলো। একটু পরেই ধোয়া ওঠা কফির মগ নিয়ে আদিত্য ফিরে এলো। একটা মগ আদিত্য নিজে নিয়ে অন্যটা এগিয়ে দিল আমানের হাতে। তারপর আমানের মুখোমুখি বসে কফিতে চুমুক দিল। ব্ল্যাক কফি। ওর দেখে আমানও সিপ নিয়ে মুখ কুচকে চুপ করে বসে রইল, কারণ ব্ল্যাক কফি তার ভীষণ অপছন্দ। কিন্তু আদিত্য স্বাভাবিকভাবে পান করতে থাকলো, কারণ সে সর্বদা ব্ল্যাক কফি পান করে। আমান মগটা সেন্টার টেবিলে রেখে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করছে আদিত্যের মতিগতি, কিন্তু কিছুই বুঝলো না। এছাড়া কেন জানি সাহসও পাচ্ছে না কিছু জিজ্ঞাসা করতে। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমান কিছু বলার আগে আদিত্য বলল, এখন একটা কাজ করতে বলবো, করবি? বলো। একটা কারণে তোকে আমি দুটো অপশন দিব, আর এই দুটোর মধ্যে তুই একটা অপশন বেছে নেবে। কি কারণ ভাইয়া? অপশনগুলো বলি, তাহলে বুঝে যাবে। আচ্ছা বলো। প্রথম অপশন, এখন তোর সামনে আমি বিষ খাবো, সেটা তুই বসে বসে দেখবি, না কাউকে রাখতে পারবি আর না আমাকে বাধা দিতে পারবি। আর দ্বিতীয় অপশন, মেধার খোঁজ দিবি। কথা শুনে আমান হতবাক হয়ে তাকিয়ে রইল। মানে কি? এটা কোনো কথা? এর একটাও সে এখনো করতে পারবে না। তার হতভম্ব মুখ দেখে আদিত্য হাসলো, তারপর বলল, বল কোন অপশনটা নিবি? একটাও না। কেন, আর অপশন লাগবে? হুম। ওকে, তাহলে গুনে গুনে 10 মিনিট সময় দিলাম তোকে। এই 10 মিনিটের মধ্যে আমাকে যা মিথ্যে বলেছিস সবটা সুন্দর করে সত্য দিয়ে উপস্থাপন করবি, নয়তো কি হবে এই 10 মিনিট পরে তা তুই বুঝবি। কোকো, কি বলছো ভাইয়া? কোনো মিথ্যের কথা বলছো? আর আমি তোমাকে মিথ্যে কেন বলবো? আমার অবস্থা দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না। তাছাড়া এমন পরিস্থিতিতে কেউ মজা করে? সত্যি বলছি, আমি তোমাকে মিথ্যে বলিনি। আদিত্য আর একটা অটু শব্দ করলো না। ইশারায় ঘাড় দেখে কফিকে চুমুক দিল। মাথার ওপর দ্রুত গতিতে চলা সিলিং ফ্যানের বাতাসেও আমান ঘামছে। সে মিথ্যা বলেনি। কথা বলে যেতে উদ্যত হতেই হাতে টান পড়ল। আদিত্য চট করে উঠে দরজা আটকে হকি স্টিক হাতে তুলে নিল। আমানের এবার চোখ দুটো কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে দুপা পিছিয়ে বারবার বলতে লাগলো, সত্যি বলছি, আমি কিছু জানি না, সত্যিই জানি না আমি।
সত্যি জানিস না? না। তাহলে তোর মুখ বাঁধে শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন নেই কেন? মেরে সেন্সারে ফেলেছিল না তোকে? আচ্ছা, যে মেরেছে তার শরীরের শক্তি নেই নাকি? নাকি তুই বিখ্যাত জাদুকর যে জাদুর বলে আঘাতের চিহ্ন রাতারাতি মুছে ফেলেছিস, এমন কিছু? যা, এটা না হয় বাদ দিলাম। তোর নিখোঁজ থাকাকালীন তোর ফোনটা আমাদের পূর্বের বাসার লোকেশন কেন? তাও 8 ঘন্টা। মেধাকে আটকে তোকে নিশ্চয়ই বাসায় বিশ্রাম করতে পাঠিয়েছিল না? নাকি তুই অদৃশ্য হয়ে সেখান থেকে ঘুরে এসেছিলি? ফোন হারায়নি এটাও শিওর, কারণ ফোন বর্তমানে তোর কাছে রয়েছে। একটু আগে ফোনে গেমও খেলেছিস। আর কিডন্যাপারের নামটা কি জানো বলছিলে? ও হ্যাঁ, উদয়। তাকে কিভাবে চিনিস তুই? ও, বাবা মায়ের থেকে উদয় নাম শুনেছিলে না? আর সেখান থেকে যা, এসব কিছু বাদ দিলাম। এবার বল, বেধড়ক মার খেয়ে আত্মারা হয়ে বাইক চালিয়ে বাসে আসলে কিভাবে? না মানে ভাইয়া বল, আমি শুনতে চাচ্ছি। আর শুনবো বলেই ডেকেছে। মনের জোরে। তো মনের জোরে তখন আমাকে কল করিসনি কেন? বল কেন? ফোনে চার্জ ছিল না। কথা বলে আমার পিছু সরতে লাগলো। রাগে আদিত্যের মুখ থমথম করছে, সমস্ত রাগ যেন তার মুখে ফুটে উঠেছে। একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। এর মনে ভয় ডর কিচ্ছু নেই। একবারও ভাবছে না এখন ওর কী হবে, কী জবাবই বা দেবে সে। তার যে সব চারুচুরি শেষ। তবে আমান এটা বুঝে গেছে, সে ধরা পড়ে গেছে। আদিত্য সবটা জেনে গেছে, নয়তো আদিত্য তাকে ডেকে এভাবে কথা বলতো না। এসব ভেবে আমান 2 পা পেছনে পিছিয়ে যেতেই একটা ফুলদানি পড়ে গেল। ফুলদানির কাজ ছড়িয়ে গেল চারিদিকে। আদিত্য তখনও হকি স্টিক হাতে ওর দিকেই তাকিয়ে আছে। সে মূলত দেখছে তার ভাইয়ের মিথ্যার দূর কত দূর, সে কতভাবে মন গড়া মিথ্যা বানাতে পারে আর মিথ্যা দিয়ে সত্যকে চাপা দিতে পারে। তখন আমার পেছনে কাজ দেখে দাঁড়িয়ে গিয়ে আমতা আমতা করে বলল, না মানে ভাইয়া আমি সত্যি নির্দোষ। কেউ তোমাকে ভুল বুঝিয়েছে হয়তো। আদিত্য এবার আর নিজের রাগ সামলাতে পারল না। ওর হাতে থাকা হকি স্টিক দিয়ে মারতে থাকলো আমানকে, যার গায়ে কখনো হাত তোলেনি সে। বহুবার অন্যায় করার পরেও ছোট্ট ভাই বলে ছেড়ে দিয়েছে, মাফ করেছে। কিন্তু আজকে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ছোট ভাই বলে আদরে আদরে বাদর তৈরি করেছে। সে বাদর লাই পেয়ে ঘাড়ে উঠে এখন কলিজায় থাবা বসাচ্ছে। আদিত্যের রাগ চূড়ান্ত সীমানায়। ওদিকে মার খেয়ে আমার চিৎকার শুরু করেছে। তার দেহে আঘাত করা হকি স্টিকের বাড়ি যেন মাংস থেতলে দিচ্ছে। মারের জায়গাগুলো জ্বলে পুড়ে যাচ্ছে। অসহ্য ব্যথা অনুভব হচ্ছে। মার থেকে বাঁচতে বার 2 হকি স্টিক আটকে ধরে আমান। আদিত্য তাতে আরও রেগে যায়। ওর হাত থেকে তা ছুটিয়ে আবারও মারতে থাকে। ওদিকে সীমা বেগম ঝাড়ু হাতে রান্নাঘরের দিকেই যাচ্ছিলেন। রান্নাঘরে তাক গোছাতে গিয়ে চিনির বয়াম পরে চিনি ছিটিয়ে একাকার অবস্থা। এ বয়াম খুলে রেখেছে মেধা, কারণ এই বাসাতে একমাত্র সেই কোনো কিছু ছাড়া চিনি খায়। মুখ ভর্তি চিনি নিয়ে টিভি দেখা, ঘর গোছানো, চুল বাঁধা, বই পড়া তার অভ্যাস। মেধার কথা মনে হতেই ওনার মনটা খারাপ হয়ে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপর উনি রান্নাঘরের দিকে চলে গেলেন। যতটুকু সম্ভব চিনি তুলে ঝাড়ু দেওয়ার জন্য উদ্যত হতেই শুনতে পেলেন আমানের চিৎকার। প্রথমে খেয়াল করেননি, কারণ আমান মাঝে মাঝে গলা ফাটিয়ে গান গায়। উনি প্রথমে তাই ভেবেছিলেন, কিন্তু যখন শুনতে পেলেন আম্মুকে বাঁচাও, আম্মু আম্মু বাঁচাও, মরে গেলাম আম্মু, ভাইয়া আমি কিছু করিনি ভাইয়া বলে প্রাণপণে চিৎকার করছে। সীমা বেগম ছেলের চিৎকার শুনে ঝাড়ু ছেড়ে ছুটলেন আদিত্যর রুমে, কারণ উনিই তো পাঠালেন আমানকে আদিত্যর রুমে। আর আদিত্যই তো বলল জরুরি কথা আছে। আমানের চিৎকার শুনে উনি ব্যতিব্যস্ত হয়ে আদিত্যের রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলেন, আদিত্য বাবা, আমার ভাইকে এভাবে মেরো না বাবা। কি করেছে সে বলো আমাকে। আদিত্য, আদিত্য। মায়ের কথা শুনে আমানের দেহে পানি ফিরে এলো। অর্থাৎ মা এসেছে, তাকে নিশ্চয়ই বাঁচাবে। একবার এখান থেকে বের হতে পারলে আর বাসাতেই আসবে না। মনে মনে এসব ভেবে উঠে দাঁড়াতেই আদিত্য সজোরে একটা বাড়ি দিল হাঁটুতে। সে পুনরায় কুঁকিয়ে উঠে বসে পড়ল মেঝেতে। বাম হাতে তালুতে বিঁধল ভাঙা গাছ। গল করে রক্ত ঝরতে থাকলো তালুপে। তখনও সীমা বেগম দরজা ধাক্কিয়ে যাচ্ছেন। তখন আমান কেঁদে চিৎকার করে বলতে লাগলো, ভাই আমাকে মেরে ফেললো আম্মু, বাঁচাও আমাকে, আমি কিচ্ছু করিনি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তুমি বোঝো ভাইয়াকে, ভাইয়া শুধু আমাকে ভুল বুঝছে। আমানের এই কথা শুনে সীমা বেগম আদিত্যকে বললেন, বাবা মা সোনা আমার, দরজাটা খুলো বাবা। আমান কি করেছে বল আমাকে। সব শুনে আমি নিজে শাস্তি দেব ওকে। তাও এভাবে মারিস না বাবা, ও মরে যাবে। আদিত্য ওনার কথা শুনেও শুনল না। মায়ের কান্না কানে পৌঁছালেও
অটল হয়ে দাঁড়িয়ে রইল। ওর তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ আমানের দিকে। এদিকে সীমা বেগম কিছুই বুঝতে পারছেন না। কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল, হঠাৎ কি হলো? আর আমানের চিৎকার শুনে মনে হচ্ছে আদিত্য খুব মারছে, তাও দরজা বন্ধ করে। তার মানে সে আবার কিছু ঘটিয়েছে, নয়তো আদিত্য হঠাৎ রেগে যাওয়া ছেলে না। তাহলে কি মিঠার নিখোঁজের পেছনে আমানের হাত আছে? সে কোনো কারণে মিঠাকে কিডন্যাপ করিয়েছে? কথা ভাবতেই ওনার বুক কেঁপে উঠল। উনি হতবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইলেন। যদি এমন হয় তাহলে ওনার সংসারটা আর জোড়া লাগানো সম্ভব হবে না। উনি জানেন আদিত্যের রাগ সম্পর্কে, ধৈর্য সম্পর্কে। তখন আবারও আমানের চিৎকার ভেসে এলো। আদিত্য ওর পায়ের গিরা বরাবর দু ঘা বসিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমান চিৎকার করে উঠে আদিত্যের দুই পা জড়িয়ে বলতে লাগলো, আর মেরো না ভাইয়া, প্লিজ মেরো না, মরে যাবো আমি, আর করবো না। এবারের মতো মাফ করে দাও, এমন ভুল আর জীবনেও করবো না। কি করবি না করবি ওটা পরের সাবজেক্ট। এখন বল, মেধা কোথায়? কোথায় রেখে এসেছিস তাকে? যেখানে ওদের কাহিনী ফেক, সেখানে ওদের কাছে থাকার প্রশ্ন আসে না। সময় আছে, মার খেয়ে মরতে না চাইলে সত্যিটা বল। তবে এবারও যদি মিথ্যা বলিস তাহলে ওয়াদা করছি তোকে মেরে আমি ছেড়ে যাব। দরজার বাইরে দাঁড়িয়ে সীমা বেগম এই কথা শুনতে পেলেন, আর শুনেই ধপ করে ওখানেই বসে পড়লেন। অবশেষে এই দিনও দেখতে হলো। ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে এমন করতে তার বিবেকে বাঁধল না। এত অধঃপতন! মেধা তার বোন, কিভাবে পারলো এহেন নিকৃষ্ট কাজ করতে? একবার কি স্মরণ হয়নি নিজের মায়ের মুখটা? একটুও মনে হয়নি মা জানলে কষ্ট হবে? এ কেমন সন্তান পেটে ধরেছেন উনি? ছোট থেকে এই অবধি কত জ্বালায়নি। প্রতিনিয়ত আমান ওনাদের কষ্ট দেয়, আঘাত করে, কাঁদায়। উনি ভেবেছিলেন আমান বদলে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু না, এই ছেলে শুধরানোর নয়। এ কথা ভেবে উনি উঠে দাঁড়িয়ে আঁচলে মুখ মুছতে মুছতে প্রস্থান করলেন। ওদিকে এত মার খেয়েও আমান মুখ খুলছে না। সে মার খাচ্ছে, গলা ফাটিয়ে চেঁচিয়ে থেমে যাচ্ছে। ওর জেদ সত্যিটা সে বলবে না, কারণ বললেও বিপদ, না বললেও বিপদ। আদিত্যের আর ধৈর্য গোলালো না। সত্যি বলতে এতক্ষণ ওর বুক কাঁপছিল ছোটো ভাইয়ের চিৎকার শুনে, ব্যথা পেতে দেখে। হাতটাও থরথর করে কাঁপছিল যে। হাতে ভাইকে আদর যত্ন করে পেরে তুলেছে, সেই হাতে আঘাত করছে। কিন্তু আমান এসবের যোগ্যই না। সে এসবের মূল্য কখনো দেয়নি, দিবেও না। সে সারা জীবন স্বার্থপর ছিল, আছে আর থাকবেই। কিন্তু সত্যিই ওকে জানতে হবে, না হলে মেধাতে উদ্ধার করতে পারবে না। ওর প্রাণ পাখিটা কোথায় আছে, কেমন আছে কে জানে। হঠাৎ ওর মনে হলো মেধাকে কোনো রকম কষ্ট দেয়নি তো পাষাণ আমান। খারাপ কিছু ঘটেনি তো মেধার সঙ্গে? ওকে না দেখতে পেয়ে কষ্ট পাচ্ছে নিশ্চয়ই। বারবার হয়তো ডাকছে ওর নাম ধরে। একথা ভেবে আদিত্যের রাগ পুনরায় চড়াও হলো। সে আর না ভেবে মারতে থাকলো আমানকে। একের পর এক মার খেয়ে লুটিয়ে পড়লো মেঝেতে। হকি স্টিক ধরতে গেলে আদিত্য লাথি দিয়ে সরিয়ে দিল আমানের হাত। শুনল না আদিত্যের আকুতি মিনতি। তার হৃদয় স্পর্শ করলো না ছোট ভাইয়ের ছটফটানি। এক পর্যায়ে আমান যখন দেখলো আদিত্যকে থামানো সম্ভব নয়, তখন সে বলতে লাগলো, বলছি ভাইয়া, সব বলছি, সব সত্যি বলবো, প্রমিস। তখন আদিত্য মার থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তোকে মেরে আমার স্বাদ মেটেনি। তুই বলা থামালেই মার শুরু। নে, এবার স্টার্ট কর। গরু পিঠা করতে গিয়ে ঘামে ভিজে গেছে তার পুরো শরীর। নেত্রজোড়া হালকা লাল বর্ণ, কানের পাশ বেয়ে গড়িয়ে যাচ্ছে চিকন ঘাম। মেরুন রঙা টি শার্টের বুক পিঠ ঘামে ভেজা। আমান ভাইয়ের এহানো রূপ দেখে মুষড়ে পড়েছে। ওর এখন মনে হচ্ছে সে ভুল করেছে, এমন করাটা তার উচিত হয়নি। আদিত্যের শান্ত রূপ দেখে সে ভুলেই বসেছিল তার ভাইটা ভালোর সঙ্গে ভালো, আবার মন্দের সঙ্গে কাল। সত্যি বলবে বলে বলেছে না দেখে আদিত্য আরেকটা বাড়ি বসানোর আগেই আমান ব্যথায় কোকাতে কোকাতে বলল, মেধার বিয়েতে কিছু হয়নি, তাকে কিডন্যাপও করা হয়নি। তাকে হলিয়ে ভালিয়ে আমার এক বন্ধুর বাসে আটকে রেখে এসেছিলাম। ঘন্টা দুয়েক পরে থাকতেই চাচ্ছিল না, তাই অজ্ঞান করে ফেলে রেখেছিলাম। প্রায় 4 ঘন্টা অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরে তোমাকে চাচ্ছিল, তোমার নাম ধরে কাঁদছিল, বাসায় আসতে চাচ্ছিল। জেদ করে কিছু খাচ্ছিল না, এমনকি পানিটুকু গিলতে পারেনি। যখনই সম্ভব হচ্ছিল না, তখন আমার বন্ধু বলেছে সে আর দেশে নেই। তাকে সে কিডন্যাপ করে আমেরিকা নিয়ে এসেছে, আর তাকে কিডন্যাপ করার 10 দিন পেরিয়ে গেছে। 16তলা ফ্ল্যাটে থাকায় জানালা দিয়ে সে আকাশ দেখেছে। অচেনা জায়গা, সব কিছু অচেনা দেখে সে তাই বিশ্বাস করেছে। সে এতটাই শখে ছিল, ভুল করেও একটাবার নিচে তাকে আশপাশ দেখেনি, ভাবিও নি। তখন থেকে মেয়েটা নিশ্চুপ হয়ে গেছে। এখন অব্দি মুখও খোলেনি, খায়ও নি, অচরে কেটেই যাচ্ছে। আর উদয় টুদয় আসলে কেউ নেই। এসব মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে সব। কেন করলি এমন?
জানতি না ওই মেয়েটার মাঝে আমার ভালো থাকা ও আমার হাসির কারণ, সুখের সম্ভাষণ কি বল, জানতি না? ওর জন্য আমার স্বপ্নের ডিফেন্সের জব ছেড়ে এসেছে শুধুমাত্র একটু ভালো রাখতে। প্রতিনিয়ত কত কিছু করে যাচ্ছে। পাড়ার মোড়ের বকেটের ওকে দেখে শীষ দিয়েছিল, তাই বলে ওদের মেরে 4 ঘন্টা জেলেও থেকেছে। কোটি কোটি টাকা লস গেলেও বাইরের দেশে যায় না। শুধু মনে হয় আমি না থাকলে ওর ক্ষতি হয়ে যাবে, হারিয়ে যাবে আমার থেকে। ওর মুখে হাসি ফোটাতে কারণে অকারণে সবসময় ওর আবদারগুলো পূরণ করার চেষ্টা করে। যত ব্যস্ততার মাঝে যখন বলে এখন আমার সঙ্গে কথা বলুন, আমার মন চাচ্ছে আপনার সঙ্গে কথা বলতে, তখন জরুরি মিটিং ক্যান্সেল করে হলেও তার আবদার পূরণ করি। মাঝরাতে যখন বলে আপনাকে আমার বর বেশি দেখতে ভীষণ ইচ্ছে করছে, বর সেজে দেখান আমায়, না শুনবো না। যদি মনে ধরে যায় তখন কিন্তু আফসোস থেকে যাবে। ওর মরার কথা শুনে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। ওকে ধমকে থামিয়ে মাঝরাতে দুজন গিয়ে শপিং করে আনি। সে আমাকে বড় বেশি 2 চোখ ভরে দেখে, তারপর ঘুমাতে চায়। এমন আরও অনেক আবদার রাখি আল্লাহর প্রত্যেকটা দিন। আর তুই আমার সেই প্রাণ ভোমরাকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করেছিস। এতটুকু বলে আদিত্য হাতে থাকা হকি স্টিকটা ছুঁড়ে ফেলে। সেটা গিয়ে লাগে ড্রেসিং টেবিলের কাছে। ঝনঝন শব্দ করে ভেঙে পড়ে কাঁচের আয়না। ড্রেসিং টেবিলে সাজানো সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। 2-1টা কাঁচ ছিটকে এসে বিঁধে আদিত্যের ডান হাতে পায়ে। সে তবুও নড়ে না, হাঁ করে ব্যথাতুর শব্দটুকু করে না। ভাইয়ের কাজেই সে খুব ব্যথিত, সন্তপ্ত। আদিত্য আর কিছু না বলে চোখ ভর্তি অশ্রু মুছে নেয় বাহুতে। তারপর কান্না ভেজা কণ্ঠে বলে, পৃথিবীতে কোনো ভাই এই অভিশাপ হয়তো কোনো ভাইকে দেয়নি, তবে আজ আমি তোকে দিচ্ছি। তোর জীবনের প্রেম আসুক, কাউকে যেন ভীষণ ভালোবাসতে পারিস, বুঝতে পারিস প্রেমের মর্ম, গভীরতা, নিগৃহীর ভাবে উপলব্ধি করতেও সক্ষম হোস প্রিয়ের স্থানটা বুকে ঠিক কোন পাশে। সে সঙ্গে বিশুদ্ধ ভালোবাসা মিশে যাক তোরই রন্ধ্রে রন্ধ্রে। বুকের বাপাসটায় গেঁথে যাক অতি প্রিয় একটি নাম, যার সামান্য ব্যথাতে তুই কাতরাতে পারিস, ছটফট করতে পারিস, যার চোখের পানি দেখে তোর নিজেকে পাগল পাগল মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে তার আবদারটা পূরণ করে। তবুও সে হাসুক, ভালো থাকুক, তার হাসিতেই তোর সর্বসুখ। ঠিক সেদিনে বুঝবি আমার ঠিক কোথায় আঘাত করেছিস তুই, কতটা কষ্ট যন্ত্রণায় মুহূর্তগুলো কাটিয়েছি আমি। আজকে যেমন এই কষ্ট আমি তোর পাচ্ছি, একদিন তুইও তার পাবি। আর আমি আদিত্য এই কথা এই জায়গাতে বলে যাচ্ছি, ঠিক সেদিনই আমি তোর সঙ্গে কথা বলবো, এর আগে আর নয়। মেধাকে কিডন্যাপ কেন করেছিস, কোন স্বার্থে করেছিস তার জানতে চাই না। এর চলে মেরে লাশ ভাসিয়ে দিস, নয়তো মেরে গুম করে দিস। আর খোঁজ নিব না, জানতেও চাইব না। সে সঙ্গে এটাও ভুলে যাস আদিত্য তোর কাছে মৃত, আর তুই নিজের হাতে তোর ভাইকে মেরে ফেলেছিস। শুনবে না কেন করেছি? ইচ্ছে নেই। আদিত্য তার কথা শেষ করে চলেই যাচ্ছিল। তার কিছু বলার নেই, কী বা বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। ভীষণ এলোমেলো সে, একদিকে মেধা, অন্যদিকে ভাইয়ের প্রতারণা। এসব মিলিয়ে বুক সহ্যহীনতা ভাবে চলছে। ভীষণ কষ্ট হচ্ছে, হওয়াটাই বুঝি স্বাভাবিক। কারণ বুকে স্থান দেওয়া মানুষগুলো যখন বুকে আঘাত করে তখন ভীষণ লাগে। এতটা লাগে যা বলে প্রকাশ করার মতো না। ঠিক যেভাবে আমান তাকে দিয়েছে, তারই চোখের সামনে থেকে মেধাকে নিয়ে গিয়ে আটকে রেখেছে, যেটা ছিল ওর কল্পনাতীত। অহেতুক কষ্ট দিচ্ছে ওদেরকে। মন গড়া কথার ছলে মিথ্যার উপর মিথ্যা বলে ধোঁকা দিয়ে গেছে প্রতিনিয়ত, যেটা সবচেয়ে বেশি আঘাত করেছে ওকে। এমনকি স্বার্থের বশে ভালো মন্দের তফাৎ দেখেনি আমান। একবারও ভাবি মা ও ভাইয়ের কথা ভাবিনি, তিল তিল করে গোড়া ওদের পরিবারের সম্মানের কথা। তার বিবেকে বাঁধেনি এতিম মেয়েটার সঙ্গে এমন কিছু করতে। সেও তো ভাই বলে বিশ্বাস করে তার সঙ্গে গিয়েছিল, অথচ আমান আজে কথা বলতেই হচ্ছে। আমান সত্যিই না ভালো ভাই, আর না ভালো ছেলে, আর না ভালো একজন মানুষ। সব দিক থেকে সে শূন্যের কোঠায়, সে সঙ্গে বিশ্বাসেরও যোগ্য না। এসব ভেবে আদিত্য আমানের কথা উপেক্ষা করে চোখ মুছে পা বাড়াতে শুনতে পেল, 1.5 কোটি টাকা ঋণ করে ফেলেছি আমি। ঠিকই শুনেছ, 1.5 কোটি টাকা। এই কথা শুনতেই আদিত্য থমকে দাঁড়িয়ে পড়তো। সে হতবাক হয়ে ঘুরে তাকালো আমানের দিকে। আমান ততক্ষণে উঠে মেঝেতে হেলান দিয়ে বসেছে, তার দৃষ্টি সামনে পড়ে থাকা কাঁচের দিকে। আদিত্যের চোখের দিকে তাকানোর সাহস নেই ওর, তাই দৃষ্টি নত করেই বলতে লাগলো, এত টাকার ঋণ থেকে মুক্তির পথ জানা নেই আমার। দিনে দিনে এতগুলো টাকা ঋণ করে ফেলেছি। এই টাকার জন্য নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। উঠতে বসতে পাওনাদারদের কথাই শুনতে হচ্ছে আমি নেশাখোর। এই কথা মানতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার। নেহাত মজার ছলে
এক কি দুদিন নেশা করতাম আগে, কিন্তু এটা কীভাবে যেন খুব প্রিয় হয়ে উঠল। ধীরে ধীরে আসক্ত হয়ে পড়লাম এতে। এ নেশার ঝোঁক ধীরে ধীরে তীব্র মাত্রায় বাড়তে থাকলো। পূর্বে 1000 টাকার নেশাতে হতো, আর এখন সেটা লাখ টাকায় নেমেছে। নেশাখোর নেশা নিবেই, এটা চিন্তা করে যার থেকে নিতাম দ্বিগুণ দাম নিত আমার থেকে। নেশা উঠলে কাটা মুরগির মতো ছটফট করতাম, তখন মাথা কাজ করতো না। তার নির্ধারিত দামই রাজি হয়ে যেতাম। কখনো কখনো বাবা মায়ের সঙ্গে অশান্তি করে টাকা চুরি করেও নেশা করতে হয়েছে। বাধ্য হয়েছি, করেছি। যখন তুমি নেশার কথা জেনে গেলে, তখন আমার হাতে আর কিছু করার ছিল না। তোমার কথা না শোনাতে তুমি কথা বলা বন্ধ করে দিলে। বন্ধুরা এই কথা জেনে এক বুদ্ধি দিল, এক নেশা কাটাতে আরেক নেশার সাহায্য নিতে। পরে মেয়ে, তুমি এটাও জেনে গেলে, আমার মুখ দেখাও বন্ধ করে দিলে। কিন্তু আমি সত্যি বলছি ভাইয়া, আমি বহুবার চেষ্টা করেছি, তো ব্যর্থ হয়েছি। তাছাড়াও ভালো হয়ে যাব বললেই তো আর একটা নেশাখোর ভালো হতে পারে না। হঠাৎ নেশা ছাড়া তার পক্ষে সম্ভবও হয়ে ওঠে না। কারণ যখন নেশা ওঠে, তখন আমি নিজের মধ্যে থাকি না, মাথায় কাজ করে না, সব কিছু তুচ্ছ মনে হয় যে কোনো মূল্যে আমার নেশাদুপ্ত চাই। নেশার জীবন, আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আর বাকিতে খেতে খেতে এত টাকা ঋণ হয়ে গেছে, এখন টাকা না দিলে সেটাও আর দিচ্ছে না। তুমি আর বাবা এমনি এমনি তো আর টাকা আমাকে দিতে না। অশান্তি করে যা পেতাম তাতেও কাজে আসতো না। তাই মেয়েটাকে টোপ হিসেবে ব্যবহার করে মোটা অঙ্কের কিছু টাকা হাতাতে চেয়েছিলাম। যদিও মেয়েটার ক্ষতির চিন্তা ভাবনা তো ছিল না আমারও তো বোন হয়, তাই না? তাছাড়া এই কাজ বাইরের কারোর সঙ্গে করতে গেলে খুব রিস্ক হয়ে যেত, পুলিশের ঝামেলায় পোহাতে হতো। এসব ভেবেচিন্তে বন্ধুরা বলল, মেয়েটাকে কিডন্যাপ করা সবচেয়ে ভালো হবে। টাকা হাতে পেয়ে গেলে পরে তোমাকে জানালে তুমিও মেনে নিবে। আমিও তো জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই এই কথা ভালো ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ভালোবাসার মূল্যে এত দারুণভাবে শোধ করলে। ভাইয়া কষ্ট পেও না, আর কখনো এমন করবো না, বিশ্বাস করো। নিরুপায় হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছি, প্লিজ আমাকে মাফ করো। তোমার পায়ে পড়ে ভাইয়া, বাঁচাও আমাকে, বাঁচতে চাই আমি এক্ষুনি তুষারকে বলে দিচ্ছি মেয়েটাকে বাসায় পৌঁছে দিতে। তুমি চিন্তা করো না, মেধা এই ঠিক 8 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যাবে। তাই? মেধা আমার বন্ধুর বাসায় আছে, তারাও ফোন দিচ্ছি। তোর কি মনে হয় তোর বন্ধুর বাসায় থাকলে এখানে আর এক মুহূর্ত থাকতাম আমি? মানে 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 তোর বিশ্বস্ত বন্ধু তোর উপর উঠে চা চেলেছে। সে মেধাকে নিয়ে ঢাকার বাইরে চলে গেছে। তোর বিশ্বাসের ধার নিছে। এত কথা জানি না, শুধু জানি যদি আমার মেধার শরীরের সামান্য একটু আঁচড় লাগে, তোদের কাউকে আস্ত রাখবো না আমি, কাউকেই না। ভাইয়া তোমার কথা ভুল হচ্ছে। ভাইয়া। আমান কথা শেষ করতে আদিত্য দ্রুত স্থান ত্যাগ করলো। ভুলেও আর পিছু ফিরে তাকালো না। কথা বলা তো দূর, ওর যাওয়া দেখে আমান তাকে ডাকতেই থাকলো। তবে আদিত্য পিছু ফিরেও তাকালো না। সীমা বেগম থম মেরে ড্রয়িং রুমে বসেছিলেন। উনি সব সত্য আদিত্যের মুখে শুনতে চান। কি হয়েছে সবটা জানা জরুরি। আদিত্যকে নামতে দেখে উনি কিছু জিজ্ঞাসা করতে উদ্যত হলেন, তার আগেই আদিত্যর ফোনে কল আসলো। আদিত্য কলটা রিসিভ করে চুপ থেকে অপর পাশের ব্যক্তির কথা শুনে দৌড়ে বেরিয়ে পড়ল। ওর যাওয়া দেখে সীমা বেগম হতবাক তাকিয়ে রইলেন। ওদিকে আমান ফোন হাতে নিয়ে তুষারকে কল দিতেই আছে, কিন্তু সে যতবারই কল দিচ্ছে ফোন সুইচ অফ বলছে। তার মানে আদিত্য যা বলেছে সব সত্যি। তবে তুষার মেধাকে নিয়ে আমার আর ভাবতে পারল না। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। এখন তার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। তুষার এমনিতেই বিবাদ ছিল, যদি মেধার ক্ষতি করে ফেলে কথা ভেবেই আমাদের মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো। চোখের পাতায় ভেসে উঠল মেধার মায়াবী মুখশ্রী, কানেই বেজে উঠল তার খিলখিল করে হাসার শব্দ। আমান আর ভাবতে পারল না। বহু কষ্টে উঠে ঘোরাতে বেরিয়ে পড়ল বাসা থেকে। বিপদের সময় ভীষণ দীর্ঘ হয়, হাতে ঠেলেও যেন পার করা যায় না। ঘড়ির কাঁটা চলতে চলতে রাত পেরিয়ে গেছে, কিন্তু এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। সীমা বেগম ছেলেদের ফেরার অপেক্ষায় ড্রয়িং রুমেই বসে আছেন। নেত্রজোড়ায় জলে টয়টম্বুর, মলিন মুখ। আদিত্যের বাবা বারবার বলেও ওনাকে রুমে নিয়ে যেতে পারেননি। এটাও বোঝাতে পারেনি উনি অসুস্থ। এমন করলে আরও অসুস্থ হয়ে পড়বেন। এভাবে ভোর হলো, সকাল হলো, ধীরে ধীরে বেলাও গড়াতে থাকলো।
কাজের বুয়া এসে সকল কাজ সেরে নাস্তা বানিয়ে চলেও গেল। নাস্তা পড়ে রইল টেবিলের ওপরে। না আছে কারো খাওয়ার ইচ্ছে আর না কর্মক্ষেত্রে যাওয়ার তাড়াহুড়ো। সীমা বেগম সোফাতে বসে নিজের ভাবনায় মগ্ন। তখন মনে হলো বাসায় কারো গাড়ি ঢুকছে, অথচ উনি চটজলদি উঠে দ্রুত দরজার কাছে দাঁড়াতেই কেউ হামলে পড়লো ওনার বুকের ওপর। মেধাকে দেখে উনি হাউমাউ করে কেঁদে উঠলেন। খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরে পরক্ষণেই মেধার মুখে একের পর এক দিতে থাকলেন স্নেহের পরশ। আদিত্যের বাবা বের হয়ে এই দৃশ্য দেখে এগিয়ে এলেন। ছলো ছলো নেত্রে তাকিয়ে মেধার মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন আদিত্য ওনাদের পাশ কাটিয়ে উপরে চলে গেল। না টু শব্দ করলো আর না কাউকে কিছু বলার সুযোগটুকু দিল। সীমা বেগম মেধাকে বসিয়ে দিয়ে পানি নিয়ে আসতেই আদিত্যকে নিচে নামতে দেখা গেল। তার হাতে কালো রঙের একটা ফাইল। আদিত্য নিচে নেমে সরাসরি ওর মায়ের হাতে ফাইলটা দিয়ে বলল, আমি মেধাকে নিয়ে চলে যাচ্ছি, আর এক মুহূর্তে থাকা আমার পক্ষে সম্ভব না। এই ফাইলটা আমাকে দিয়ে দিও, আসছে। সীমা বেগম প্রত্যুত্তরে কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। আদিত্য মেধার হাতটা শক্ত করে ধরে হাঁটতে গেলে মেধা চট করে দাঁড়িয়ে গেল। না বোধক মাথা নাড়ালো, অর্থাৎ যাবে না সে। তখন আদিত্য তার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, যদি এই মুহূর্তে আমার সঙ্গে না যাও তবে চিরতর হারাবে আমাকে। এবার সিদ্ধান্ত তোমার। আদিত্য, আমি বাড়তি কথা শুনতে ইচ্ছুক নই। তাই বলে বাসা থেকে চলে যাবেন? থাকো তবে। এ কথা শুনে মেধা ছলো ছলো দৃষ্টিতে মামুনির দিকে তাকালো। সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। একদিকে মামুনি, অন্যদিকে অতি প্রিয় মানুষটা। কি করবে বোধগম্য হচ্ছে না। যার জন্য এত লড়াই, তাকে ছাড়া থাকবে কিভাবে? দিনই বা কাটবে কী করে? সে যে ভীষণ ভালোবাসে মানুষটাকে। আদিত্য মেধার দিকে না তাকিয়ে হাঁটা ধরতেই শার্টে টান খেলো। মেধা ছলো ছলো চোখে তাকিয়ে আছে তার পানে। আদিত্যর হাতের মুঠো থেকে শার্ট ছোটাতেই মেধা শব্দ করে কেঁদে দিল। ঘাড় ঘুরিয়ে সীমা বেগমকে বিচার দিল, মামুনি, কিছু বলো প্লিজ। এ কথা শুনে সীমা বেগম হাসলেন। কিঞ্চিত অবাক হননি তিনি। এমন কিছুই ঘটবে উনি যেন আগে থেকেই জানতেন। আদিত্য মেধার হাত থেকে হাত ছোটাতেই তখন সীমা বেগম বললেন, যাচ্ছ যাও, তবে কষ্ট করে আর 1 ঘন্টা থেমে যাও। কেন? কিছু কাজ বাকি আছে, আশা করি 1 ঘন্টায় খুব একটা ক্ষতি হবে না তোমার। আদিত্য মায়ের কথায় কোনো জবাব না দিয়ে সোফায় গিয়ে বসলো, অর্থাৎ থেমে যাবে। ওকে বসতে দেখে মেধার মুখে হাসি ফুটল। সে কিছু বলতে গেলে আদিত্য মুখটা ঘুরিয়ে নিল। তখন সীমা বেগম জলদি আদিত্যের বাবাকে ডেকে কিছু বলে বাইরে পাঠালেন। তারপর মেধাকে ডেকে নিজের রুমে নিয়ে গেলেন। যাওয়ার আগে আদিত্যকে বলে গেলেন একটা পাঞ্জাবি পরে আসতে। কিন্তু আদিত্য গেল না, সেখানে সেভাবেই বসে রইল। ঠিক 15 মিনিটের মধ্যে আদিত্যের বাবা একজন কাজী ডেকে আনলেন। সীমা বেগমও মেধাকে লাল শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আনলেন। তাকে বসালেন আদিত্যের পাশে। বড় মামা আসছেন রাস্তায় উনি। আদিত্য মায়ের উদ্দেশ্য বুঝে এবারও কিছু বলল না, বরং কাজী যখন যা যা বললেন সেসব করল সে। এর খানিকক্ষণ পরেই বড় মামা মামি উপস্থিত হলেন। নিকট আত্মীয় চলে এলেন জরুরি তলবে। তারপর সকলের উপস্থিতিতেই তাদের শুভ পরিণয় সম্পূর্ণ হলো। বৈধভাবেই তারা জুড়ে গেল একে অন্যের সাথে। মেধা নীরবে অশ্রু বিসর্জন দিয়ে ওর চিরসখা হিসেবে গ্রহণ করলো প্রিয় মানুষটাকে। এসব করতে করতে প্রায় 1 ঘন্টা ঘনিয়ে এলো। 1 ঘন্টা হতে যখন আর 10 মিনিট বাকি, তখন আদিত্য সীমা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার ফ্ল্যাট উঠছে আপাতত। আগামীকাল এসে নতুন সংসার গুছিয়ে দিয়েছ। বাসা আলাদা হচ্ছে, তবে আমি কিংবা মেধা কেউ পর হয়ে যাচ্ছে না। সর্বদা সর্বক্ষণ আমরা রইব তোমাদের পাশে। আর কেন চলে যাচ্ছি অজানা নেই তোমার, তাই মন খারাপের কিছুই নেই। খুব ভালো থেকো তোমরা, সাবধানে থেকো। চলো মেধা। এ কথা বলে আদিত্য এক কাপড়ে মেধার হাত ধরে বেরিয়ে গেল। মেধা ঘাড় ঘুরিয়ে ছলো ছলো চোখে তাকিয়ে আছে সীমা বেগমের দিকে। উনিও স্থির হয়ে ওদের চলে যাওয়া দেখছে। আদিত্য মেধাকে তার গাড়িতে বসিয়ে নিজে বসলো ড্রাইভিং সিটে। মেধা বিনা বাক্য গাড়িতে বসে জানালায় মাথা ঠেকিয়ে অঝরে কাঁদতে লাগলো। এমন তো হওয়ার কথা ছিল না। বাবা মাকে হারিয়ে আরেকটা পরিবার পেয়েছিল। সকলের সঙ্গে থাকতে চেয়েছিল মিলেমিশে। সেই সঙ্গে চেয়েছিল খুব সাধারণ একটি জীবন, যেখানে চাওয়া পাওয়ার হিসাব নেই, একা হওয়ার ভয় নেই, থাকবে এক টুকরো সুখ।
অথচ হচ্ছে তার বিপরীত। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওর জীবন এতটা জটিল হয়ে গেছে যেটার সমাধান হাতের বাইরে। এই যেমন সেদিন আমানের সঙ্গে গিয়ে এই বিপদে পড়েছিল। সে ভেবেছিল আর কখনো আদিত্যের দেখা পাবে না। সে আর বলতেও পারবে না ভালোবাসি আদিত্য, আমি ভীষণ ভালোবাসি তোমায়। কাঁদতে কাঁদতে তার হঠাৎই সেদিনের কথা মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো সে ঘটনার কথা। মেধা যখন চোখ খুলে তাকায় তখন দুপুর। জানালার পর্দা মেলে দেওয়ায় আবহাওয়াটা বোঝা যাচ্ছে না, এসি চলছে, এই জন্য শীত লাগছে বোধহয়। সে আশেপাশে দৃষ্টি ঘোরাতেই নজর পড়ে উদয়ের ফটো ফ্রেমের দিকে। তার মনে পড়ে যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারানোর কষ্টে ভারী হয়ে থাকে বক্ষপাশ, চোখ ফেটে গড়িয়ে পড়ে অশ্রু, বুকেও শুরু হয় নিষ্ঠুর তোলপাড়। অতি প্রিয় মানুষটার মুখটা ভেসে ওঠে চোখের পাতায়। সেই সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসে একটা অতি প্রিয় শব্দ, আদিত্য। তখন সুসজ্জিত রুমের দরজা ঠেলে কেউ প্রবেশ করে। শব্দ শুনে তাকিয়ে দেখে উদয়। ওর পরনে কালো টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার, কানে ইয়ারফোন গুজে রাখা, হাতে আধ খাওয়া আপেল, মুখে মিটিমিটি হাসি। উদয় জানালার পর্দা সরিয়ে মেধাকে বলল, আমার রাজ্যে তোমাকে সুস্বাগতম মাই লাভ। এই কথাটা বলতে বলতেই উদয় এগিয়ে মেধাকে একটানে দাঁড় করিয়ে জানালার পাশে চলে গেল। থাই গ্লাস ভেদ করে দৃষ্টি গেল বাইরের দিকে, মেঘলা আকাশ। তখন উদয় থাই গ্লাস সরাতেই চোখ পড়ল অনেক বড় বড় বিল্ডিং। দেশের আকাশে বাতাসে কেমন অচেনা টান অনুভব করলো মেধা। অদ্ভুত ঠেকলো তার কাছে, মস্তিষ্কেও খেলে গেল কিছু প্রশ্ন। তখন তার চঞ্চল দৃষ্টি দেখে উদয় ঝাপটে ধরল বাহুডোরে। অতঃপর হাতের বাঁধন শক্ত করে ফিসফিস করে বলল, আমরা আছি তোমার আদিত্যের ধরাছোঁয়ারও বাইরে, এই সেই সুদূর আমেরিকা। আদিত্যের ভয়ে এখানে এসেছেন বুঝি? আদিত্যকে ভয়? তা আবার আমি? জোকসটা কিন্তু দারুণ। ওর হাসি মেধার সহ্য হলো না। আচমকা উদয়ের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কেন করলেন এমন? কি অপরাধ আমার? কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলেন? বলুন বলুন বলছি। বেশ করেছি। এই কথা শুনে মেধার রাগ তুঙ্গে। সে আর ভাবনা চিন্তা না করে থাপ্পড় দিতে হাত তুললেই উদয় তা ধরে ফেলল। মুখের ভাবভঙ্গি মুহূর্তেই পাল্টে গেছে তার। মুখে ফুটে উঠেছে চাপা ক্রোধ। হঠাৎ সে মেধার হাত পেছনে মুচড়ে ধরে বাঁ গালে ওষ্ঠ ছুঁয়ে বলল, জান, তুমি যত দুঃসাহস দেখাবে আমি আমার আদরের মাত্রা তত বাড়াবো। বাকিটা তোমার ইচ্ছে। আপনাকে আমি ঘৃণা করি, ছাড়ুন আমায়। আপনার স্পর্শে আমার শরীর গুলিয়ে যাচ্ছে, বমি পাচ্ছে আমার। মজার ব্যাপার কি জানো, নিষিদ্ধ কাজে আমি আকৃষ্ট হই বেশি। কেউ কিছু বারণ করলে আমি সেটাই না করা অবধিই শান্তি পাই না। সরি বউ, তোমার এই কথাও রাখতে পারলাম না। উদয়ের কথা শুনে মেধা স্থির হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। সে বুঝে গেছে জোর খাটিয়ে কিছু করা যাবে না, এখানে বুদ্ধির খেল দেখাতে হবে। ওকে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে উদয় ভাবে মেধা তার সব কথায় বিশ্বাস করছে, তাই হিরো সাজতে আরও অনেক কথা বলে মেধাকে। তবে মেধা কিন্তু তখনও জানতো না উদয়ের পরিচয় তুষার। তখন তুষারের ফোনে কল আসে। তুষার মুখ ফসকে বলে ফেলে, হ্যাঁ তুষার বলছি, বলুন। এ কথা শুনতে মেধার সন্দেহ প্রবল হয়, তাও সে কিছু বলে না। মনমরা হয়ে বসে থাকে রুমের এক কোণে। পরে তুষার এসে ভাড়া করা ফ্ল্যাটে তারই এক বন্ধু মেধাকে দেখতে আসে। মেধা তখন ঘুমের ভান ধরে শুয়েছিল। ওর বন্ধু তুষারকে বলে, আমানের বোনটা কিন্তু দেখতে জোশ, তবে আমান শালা আসলেই গাধা, নয়তো এত সুন্দর মেয়েকে এইভাবে রেখে যায়। আমরা তো মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকি, কখন কি ঘটিয়ে ফেলি বলা যায়? ঘটনা ঘটাবো বলেই তো আমাদের চোখ ফাঁকি দিয়ে অন্য জায়গায় এনেছি মাম্মাম। ইউটিউব দেখে হিরোদের মতো কতগুলো বলিয়া ওরে শুনিয়েছি। চুপ চুপ, এসব কথা বলিস না, শুনে নিলে ঝামেলা হবে। তা ঠিক। আচ্ছা শোন, ওইদিকের খবর শুনেছিস? আমানের ভাই আদিত্য। ওদের বাকি কথা শুনতে পারেনি। তারা কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। আর তখনই সে জানতে পারে এরা কে এবং এদের উদ্দেশ্য কী। পরে ঘন্টার পর ঘন্টা কাটানোর পর সে এক শীতল হাতের স্পর্শ পায়। কেঁদে ফুলে ওঠা নেত্র তুলে তাকাতেই দেখে আদিত্য। আদিত্যকে দেখে সে হামলে পড়ে তার বুকে, গলা জড়িয়ে ধরে মুখ লুকিয়ে ভাসিয়ে দেয় আদিত্যের বুক। আদিত্য খুব শক্ত করে জড়িয়ে রাখে তাকে। অনেক কষ্টে সে মেধার খোঁজ পেয়েছে। তারপর তারা রুম থেকে বের হতেই দেখে আমান বেধড়ক মারছে তাদের বন্ধুদের।
সেটা দেখেও আদিত্য কথা বলেনি, দাঁড়াওনি আর এক মুহূর্ত। মেধাকে নিয়ে সোজা চলে আসে বাসায়। মেধার এইসব ভাবনার ছেদ ঘটল গাড়ির হর্ন শুনে। সে মুখ তুলতেই আদিত্য বলল, কানাকাটির কি হলো বুঝলাম না। সব মেয়েরা চেয়ে বরকে নিয়ে আলাদা থাকতে, দুজনের টোনটনির সংসার পাততে, শ্বশুর শাশুড়ি দেবর ননদনের ঝামেলা থেকে মুক্তি পেতে। তুমি সব যাওয়ার আগে পেয়ে গেলে, তাহলে বোকার মতো কাঁদছো কেন? হ্যাঁ, এখন তোমার উচিত বরকে নিয়ে চটিয়ে প্রেম করা, রোমান্সের রসে তলিয়ে যাওয়া। মেধা জবাব দিল না, বরং সিটে হেলান দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। ওকে মন মরা দেখে আদিত্যই বলল, রজনীগন্ধা, গোলাপ আর কোন কোন ফুল আনবো? ফুল? ফুল কি করবেন? বলে কি মেয়ে, রুম সাজাতে লাগবে না? কি আশ্চর্য! রুম সাজাবেন কোন দুঃখে? দুঃখ না রে পাগলি, সুখে। এই পরিস্থিতি তো সুখ কিলবিল করছে আপনার মনে। হুম। সুখী মানুষের মনে সুখ কিলবিল করা স্বাভাবিক। শুনি, কোন সুখের ঠেলায় ফুল কিনবেন? আজ আমাদের ফার্স্ট নাইট, রুমে না সাজালে কিভাবে হবে? বিয়ে যখন করেছি বাসর তো। আদিত্য তার কথা শেষ না করতেই দেখে মেধা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাকে আরেক দফা অবাক করতে সে সত্যি সত্যি গাড়ি থামিয়ে অনেকগুলো ফুল কিনে আনলো। সব ফুল এনে রাখলো মেধার কোলে। রজনীগন্ধা, গাঁদা সহ লাল, সাদা, হলুদ এবং গোলাপি রঙের গোলাপও এনেছে। সত্যি বলতে গোলাপ মেধার ভীষণ পছন্দের ফুল। তবে এই মুহূর্তে ফুল দেখে খুশি হতে পারল না সে, কারণ তার মনের মধ্যে চলছে নানান চিন্তা। চোখে ভাসছে সীমা বেগমের কান্নারত মুখখানা। এক কথায় বলতে সে এই মুহূর্তে বিক্ষিপ্ত মেজাজে আছে। কিচ্ছু ভালো লাগছে না তার, সব দোষ আদিত্যের। কি দরকার ছিল শুধু শুধু বাসা থেকে বেরিয়ে আসার? যা হওয়ার তা তো হয়েই গেছে, আর যা ঘটিয়েছে আমান তাতে অনুতপ্ত, যা ওর নজরেও পড়েছে। যখন ওর সঙ্গে তার দেখা হয়েছিল আমান পারেনি দৃষ্টি তুলে কথা বলতে। অপরাধীর ন্যায় নত মস্তকে শুধু এতটুকুই উচ্চারণ করেছে, সরি বনু। চোখ মানুষের মনের আয়না, মনের আভাস চোখ দেয়, আর আমানের চোখ বলে দিচ্ছিল সে প্রচণ্ড আফসোসে পড়ছে, অপরাধ ভোগে ভুগছে। এখন সবাই যদি তাই দিকে আঙুল তোলে তবে কিভাবে হবে? তাকে তো নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত, বোঝানো উচিত ভালো মন্দের তফাৎ। কিন্তু না, আদিত্য সেটা না করলো, আর এর বিপরীত কাজটাই করলো। এভাবে বাসা থেকে বেরিয়ে আসতে আমার না জানি কেমন প্রতিক্রিয়া দেখায়। এখন সে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে কিছু একটা করে বসলে তখন এই দায়ভার কে নেবে? আদিত্য তার সঙ্গে কথা না বলুক, এক টেবিলে না হয় খেতেও না বসুক, তবু মানা যেত। তবে তার কারণে বাসা থেকে বেরিয়ে যাওয়া ওর কাছে উচিত মনে হচ্ছে না। কেমন জানি লাগছে, নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তাছাড়া সে কখনো কল্পনা করেনি আলাদা সংসারের কথা, শুধু সম্পূর্ণ একটা পরিবার চেয়েছিল। অথচ তার দুই পরিবারই আজ ছন্ন ছাড়া সুখহারা। এইসব কথা ভেবে প্রচণ্ড মন খারাপ নিয়ে সে জানালার বাইরে তাকিয়ে রইল। এখন ওর মনে হচ্ছে আদিত্যকে একটা খামচি মেরে শটের কলার ধরে টানতে টানতে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে, প্রয়োজনে 2-4 থাপ্পড় খেলেও না হয় হতো। কিন্তু এটা সে চাইলেও করতে পারবে না, কারণ আদিত্যের সঙ্গে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব নয়। মেধাকে নিশ্চুপ দেখে তখন আদিত্য বলল, বাসর ঘর সাজাতে আর কি কি যেন লাগে? মানে আজ আমাদের ফার্স্ট নাইট, সেজন্য রুম সাজাবো। এখন তুমি বলো, রুম সাজাতে কি কি লাগবে? ফুল, বেলুন, ক্যান্ডেল আর কি? ওর কথা শুনে মেধা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল। এহেন পরিস্থিতিতে এই লোক বাসর ঘর নিয়ে পড়ে আছে। কিভাবে বাসর ঘর সাজাবে এই পরিকল্পনায় ব্যস্ত সে। বিয়ে হওয়ার 2 ঘন্টা অতিবাহিত হতে না হতেই বাসরের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ কি ওর আদিত্য, যার মাঝে সামান্য হলেও লজ্জা অবশিষ্ট ছিল? এইসব ভেবে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর হতবম্ব মুখ দেখে আদিত্য পুনরায় একই কথা জিজ্ঞেস করল। জবাবে মেধা অস্বস্তি নিয়ে উচ্চারণ করল, আদিত্য ভা। এই মুহূর্তে থেকে আমার নামের সাথে ভাই ডাক্তার যদি যুক্ত করো, তবে থাটি একটা থাপ্পড় মারবো। বিয়ের পর অন্তত ভাই ভাই করা থেকে বেরোতে থাকো। কেন? তোমার মুখে ভাই ডাক শুনতে বিয়ে করে নে নিশ্চয়ই। অনেক দিনের অভ্যাস, সময় লাগবে। এই ব্যাপারে এক বিন্দুও ছাড় দিব না, আর না পাবে সময়। তাহলে কি বলে ডাকবো? আমার নাম ধরে, নয়তো ভবিষ্যৎ বাচ্চাদের নাম ধার নিয়ে। বাচ্চা? এর মধ্যে বাচ্চা কোথা থেকে এলো? এখন নেই, তবে হতে কতক্ষণ?
মেধা আর কথা বাড়ালো না। সে বুঝে গেছে আদিত্য তাকে রাগিয়ে দেওয়ার প্ল্যান করছে। তবে আদিত্যের প্ল্যান সাকসেস হতে দিবে না সে, তাই মুখে কুলু পেতে বসে রইল, আর একটা টু শব্দও করলো না। প্রায় আধা ঘন্টা পর তারা আদিত্যের নতুন ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো। এই ফ্ল্যাট সাজানোর কাজ শেষ হয়েছে গত মাসে, যদিও বা ওর পরিকল্পনা ছিল ভাড়া দিয়ে দেওয়ার, সচরাচর যা করে সে। তবে ব্যস্ততার কারণে টুলেট টানানো হয়নি, এজন্যই ফাঁকা ছিল আর মেধাকে নিয়ে উঠতে পারলো, নতুবা তাকেও ফ্ল্যাট ভাড়া করে বউ নিয়ে থাকতে হতো। এই কথা ভেবে সে একবার মেধার দিকে তাকালো। ভাবলেও খুব ভালো লাগছে এই পিচ্ছিটা তার বউ, যার হাইট তার বুক অবধি। কথা ভেবে মিটিমিটি হেসে সে ফ্ল্যাটের দরজা খুলে মেধাকে প্রবেশ করতে ইশারা করলো। মেধা প্রবেশ করে চারিদিকে দৃষ্টি বোলাতে ব্যস্ত। তখন আদিত্য মেইন দরজা আটকে মেধার গালে চট করে একটা চুমু এঁকে বলল,